21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আপিলে রাষ্ট্রপক্ষ কি উল্লেখ করেছে আর এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। তবে আজই কিন্তু আমরা জানতে পেরেছি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে, এবং আজ কিন্তু আপিল বিভাগে কিন্তু এই মামলার শুনানির কার্যতালিকায় আছে। যদিও শুনানি হবে কিনা এখনই বলা যাচ্ছে না, তবে কার্যতালিকায় রয়েছে। হয়তো আজ যদি নাও হয় এটার জন্য একটি তারিখ দেওয়া হতে পারে আজ। এবং আপনি যেমনটা জানেন যে গত কয়েকদিন আগেই কিন্তু আমরা দেখেছি যে তারেক রহমান সহ বেশ কয়েকজন যারা আসামি তাই 21 আগস্ট মামলার তাদের সকলকে কিন্তু খালাস দিয়ে কিন্তু একটি রায় প্রকাশ করে হাইকোর্ট, এবং সেখানে বলা হয়েছে যে মামলাটি যথাযথভাবে করা হয়নি বা নিয়ম নীতি মেনে কিন্তু মামলাটি করা হয়নি, এবং সে কারণে কিন্তু তাদেরকে খালাস দেওয়া হয়েছিল। এবং সেই খালাসের বিরুদ্ধে কিন্তু আজ গত কয়েকদিনের মধ্যেই কিন্তু আপিল করা হয়েছে রাষ্ট্রপক্ষের, এবং তারপরে কিন্তু আজ মামলাটি আপিল বিভাগে শুনানির জন্য রয়েছে কার্যতালিকায়। এবং যারা মূলত যাদেরকে আসামি যারা খালাস পেয়েছিলেন বা এই মামলার সকল আসামি কিন্তু খালাস দেওয়া ছিল, এর মধ্যে কয়েকজনকে একজন বিশেষ করে মুফতি হান্নান তার অন্য মামলায় কিন্তু ফাঁসি হয়ে গিয়েছে। তবে তিনি এই মামলা অন্যতম আসামি ছিলেন, যেহেতু তার অন্য মামলায় আগেই ফাঁসি হয়ে গিয়েছে সেহেতু এই মামলায় তিনি খালাস পেলেও তার কিন্তু এটা মামলায় কিন্তু প্রভাব করছে না। এবং বাকি যে আসামিরা খালাস পেয়েছেন তার মধ্যে কিন্তু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রয়েছেন, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, মেজর জেনারেল রকুনুজ্জামান হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, তারা কিন্তু রয়েছেন। এরকম 19 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি ছিলেন 19 জন, যার মধ্যে বিএনপির সাবেক বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, এবং এছাড়াও রয়েছেন আরও 19 জন, এবং তাদের সকলকে কিন্তু খালাস দিয়েছিলেন আদালত। এবং তখন কিন্তু বলা হয়েছিল যে মামলাটি যথাযথভাবে হয়নি, মামলার আদেশ যথাযথভাবে হয়নি, এবং আইনজীবীরা কিন্তু দাবি করেছিলেন এই মামলাটি মূলত রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য বা আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে ফয়দা নেওয়ার জন্যই কিন্তু এই মামলাটি করেছিলেন, যাতে বিএনপিকে চাপে রাখা যায়, বিএনপি নেতাকর্মীদের চাপে রাখা যায়। এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন ধরে কিন্তু এই মামলা চলমান ছিল, এবং পরবর্তীতে যখন এই আদেশ দেওয়া হয় তারপর কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু লুৎফুজ্জামান বাবর কিন্তু মুক্তি পেয়েছেন, এবং অন্যান্য আসামিরাও কিন্তু মুক্তির তালিকায় রয়েছে। থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তিকে সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কমিশনের এক সদস্য 71কে জানিয়েছেন, দল নিবন্ধনের জন্য বেশ কিছু নতুন শর্তের প্রস্তাব করেছে সংস্কার কমিশন, কিন্তু ইসির গণবিজ্ঞপ্তিটি জারি হয়েছে বিদ্যমান আইনে। এখানেই জটিলতার শঙ্কা সংস্কার কমিশনের। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। বিদ্যমান আইন অনুযায়ী নিবন্ধন পেতে আবেদনকারী দলটিকে 10টি তথ্য জমা দিতে হবে। 100টি উপজেলার প্রতিটিতে কমপক্ষে 200 জন ভোটারের সমর্থন এবং অতীতের যে কোনো নির্বাচনে বিজয়ী একজন সংসদ সদস্য দলে থাকতে হবে। এদিকে নতুন দল নিবন্ধনের জন্য কিছু সুপারিশ প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে 10% জেলা, 5% উপজেলা ও ন্যূনতম 5000 সদস্য থাকার প্রস্তাব রয়েছে। সেই সাথে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দলের সকল কমিটিতে নির্বাচিত সদস্য রাখা, দলীয় লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক বা পেশাজীবী সংগঠন না রাখারও প্রস্তাব করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিদ্যমান আইনের আলোকে, যাকে সাংঘর্ষিক বলে মনে করছে সংস্কার কমিশন। হয়তো ইলেকশন কমিশন আমার ধারণা কোনো রকম গাইডেন্স তারা পায়নি, কোনো রকম নির্দেশনা তারা পায়নি, যে কারণে তারা তাদের মতো করে, যেহেতু তারা প্ল্যান করছে যে ডিসেম্বরে নির্বাচন
আয়োজন করবে, এই জন্য হয়তো তারা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এটার যেটা সমস্যা হচ্ছে যে এই যে পলিটিক্যাল পার্টি নিবন্ধন, এটা নিয়ে কিন্তু সংস্কার কমিশনের সুপারিশ আছে, সেইগুলো বাস্তবায়ন তাহলে আর হবে না। অর্থাৎ আমরা এই যে সংস্কারের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা পূরণ হবে না, যেটা খুব দুঃখজনক হবে। তবে নির্বাচন কমিশন সচিব বলছেন, ঐক্যমত্য কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে গণবিজ্ঞপ্তিতে কোনো পরিবর্তন প্রয়োজন হলে সেটি ভবিষ্যতে করা হবে। এবারের গণবিজ্ঞপ্তিতে থাকছে না কোনো পরিবর্তন। গণবিজ্ঞপ্তির যদি ঐক্যমত্য কমিশন বা নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ যদি যেভাবে যদি আসেন এবং কমিশন সেটা যদি মনে করেন যে হ্যাঁ এটা আমরা গ্রহণ করব, সেই অনুযায়ী যদি পরিবর্তিত পরিস্থিতিতে গণবিজ্ঞপ্তির শর্ত বা অন্য কোনো কাঠামো যদি পরিবর্তন করা হয়, সেটা পরের ব্যাপার। এই মুহূর্তে আমাদের অবস্থানটা হচ্ছে আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং 20 এপ্রিলের মধ্যে আমরা নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলো যারা নিবন্ধন করতে চান তাদেরকে আবেদন করতে অনুরোধ করেছি। এদিকে নির্বাচন কমিশনের প্রকাশিত গণবিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক তরুণকে পিটিয়ে আহত করেছেন স্থানীয়রা। আটক করে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধ জনতা। এতে থানার ওসি তদন্ত আশিকুর রহমান সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তরুণকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ জানায়, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত তরুণকে আটক করে থানায় নিয়ে আসছিল। খিলক্ষেত বাজার এলাকায় স্থানীয় কয়েকশো লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুলিশ সদস্য ও গাড়িতে থাকা অভিযুক্ত তরুণ গুরুতর আহত হন। মায়ানমারে মানব পাচারের শিকার হওয়া 18 বাংলাদেশি উদ্ধারের পর দেশে ফিরেছেন। মঙ্গলবার রাত 1:45টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় ফিরেছেন তারা। ভুক্তভোগীরা জানান, গত বছর আগস্ট মাসে তারা মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারের ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটিয়েছেন। চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে মানব পাচারকারীরা তাদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়। এরপর মায়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেন। সেখানে তাদের জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করা হতো। ভুক্তভোগীদের পরিবার, ব্র্যাক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টায় দুঃসহ বন্দি দশা থেকে তাদের মুক্তি মিলেছে। এর আগে মানব পাচার চক্রটির হোতাকে ঢাকা থেকে গ্রেফতার করে সিআইডি। চট্টগ্রাম বন্দরে বহির্নগর থেকে পণ্যবাহী লাইটার্স জাহাজ নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট সময়ের মধ্যে ছেড়ে যাচ্ছে কিনা সেটি তদারকিতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্টগার্ড। চট্টগ্রাম বহির্নগর থেকে অভিযানের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রাম বন্দর এই অভিযান কখন শুরু করেছে আর এই সম্পর্কে কি বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কি তথ্য রয়েছে জানাবেন বিস্তারিত। গন্তব্যে চলে যাচ্ছে কিনা সেটির তদারকি করতে তারা আজকে অভিযান চালাচ্ছে। এর আগেও আমরা অভিযান চালিয়েছে। আজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে। বন্দর কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট তাদেরকে সহযোগিতা করছে। যে সাপ্লাই চেইন, এই সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য ঘোষণাতে বলা মধ্যে তারা এই নিয়ে আসেন যারা আমদানিকারক কিংবা ব্যবসায়ীরা, তারা এই আদার বেড থেকে
ইসলাম হিসেবে ব্যবহার করে এটি হচ্ছে অভিযোগ। এটি কারণ বাজারে যদি ছবি না যায় তাহলে বাজারে একটা সংকট দেখা দেবে, আর সংকট মানে দ্রব্যের দাম বেড়ে যাবে আর ঢুকবে ভোক্তারা। ভোক্তারা যাতে রমজানের সময় না ভোগে, দ্রব্যের দাম যাতে না বাড়ে, সেজন্য এই বন্দর কর্তৃপক্ষের এই ঘোষণা যে 72 ঘন্টার মধ্যে জাহাজগুলোকে নির্দিষ্ট বন্দর লিমিট বা বন্দর সীমা যেটি রয়েছে বহির্নগরে সেটি ত্যাগ করতে হবে। তবে অন্য একটি অভিযোগ এখন উঠেছে। অভিযোগটা হচ্ছে বন্দর লিমিট 72 ঘন্টার মধ্যে চলে গেল, পরবর্তী সময় জাহাজগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রণবেশ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পণ্যবাহী লাইটারেজ জাহাজ নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে কিনা এ বিষয়ে তদারকি করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানছিলাম আমরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখনো চলছে রাস্তা খোঁড়াখুড়ির কাজ। বিভিন্ন সেবা প্রতিষ্ঠান একের পর এক রাস্তা কেটেই যাচ্ছে। রাস্তায় পাইপ বসানোর পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে রাস্তায় তৈরি হচ্ছে বড় বড় গর্ত। শুকনো মৌসুমে ধুলার রাজ্যে পরিণত হচ্ছে সড়ক। ফলে দুর্ভোগ থেকে রেহাই মিলছে না নগরবাসীর। বর্ষার আগে এসব সড়ক মেরামতের কাজ শেষ না হলে ভোগান্তির শঙ্কায় আছেন এলাকাবাসী। সুমন মাহমুদের প্রতিবেদন। কুয়াশাচ্ছন্ন ভোর মনে হলেও সময়টা আসলে বেলা 12টা। ক্যান্টনমেন্ট মানিকদি এলাকার কবরস্থান সড়ক, পুরো এলাকা ছেয়ে গেছে ধুলায়। এখানে রাস্তা কেটে পাইপ বসানোর কাজ করেছে কয়েকটি প্রতিষ্ঠান। সেই কাজ শেষ হয়েছে অনেক আগেই। কাটা রাস্তায় ফেলা মাটি এখন পরিণত হয়েছে ধুলার কারখানায়। কিন্তু রাস্তাটির পিচ ঢালাইয়ের কোনো কাজ করেনি ঠিকাদার। ফলে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ধুলায় অতিষ্ঠ এলাকাবাসী। গাড়ি উল্টে যায়, গাড়ির ট্রেলার রাত্রিরা ক্লিয়ার করতে হয়। দোকানদারি করতে পারতেছি না, ধুলার জন্য কাস্টমার আসে না। এখানে 1 ঘন্টা দাঁড়াই রাখলে তার গোসল করার প্রয়োজন। ওয়াশার কাজ করছে, সে যে করে গেছে, আজও পর্যন্ত তারা ওই যে লাইন নিচে এরপরে যে রোডটা যে রিপেয়ার করা দরকার, কিন্তু আজও পর্যন্ত করে নাই। ওটা করছে প্রায় আজকে 1 বছর। এত কষ্ট হয় এই ধুলাবালুর কারণে, যাইতে আসতে মানে নাক মুখ একদম বন্ধ হয়ে যায়। গর্ত পড়ে ঘটছে দুর্ঘটনা। স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ছে বিপাকে। এই অবস্থার অবসান চান এলাকাবাসী। বৃষ্টির সময় অনেক ভোগান্তি হয়, যেমন এই পর্যন্ত কাদা হয়, হাঁটতে অনেক কষ্ট হয়। আসার সময় মানে অনেক ধুলাবালি থাকে, তো অনেক সমস্যা হয়। অটো আঙ্কেলরা মাঝে মধ্যে থামায় দেয়, যেতে চায় না। উত্তর সিটির এমন অনেক এলাকা আছে যেখানে বছরের পর বছর সংস্কারের নামে রাস্তা কেটে ফেলে গেছে ঠিকাদার। রাস্তা কাটতেছে, একবার কাটা হয়েছে, তারপর আবার মনে হয় আপনার ওই বিদ্যুতের লাইনের জন্য আবার কাটছিল। রাস্তা চতুর সাইডে কেটে ফেলছে, কোনো বাইরে হওয়ার রাস্তা নাই। ঝামেলা যখন রাস্তার কাম কাজ করে, বাস দিয়ে আটকায় দেয়, যাইতে নিষেধ করে, বলে রাত্রিরা হাইটে যাক, এখানে নামাই দাও। রাত্রিরা নেমে হাইটটা যায়, আমরা যতদূর পারি অতটুকু নিয়ে দিই। দোকান ভাড়ার পাশাপাশি বাড়ি ভাড়াও দিতে পারছেন না বাড়িওয়ালারা। রাস্তার কাজের মান নিয়েও আছে প্রশ্ন। এইভাবে তো সরকারের কাছ তো এইভাবে করে না। আপনার চাতাল থাকবো, চাপের উপর মাল মাখবেন, ভালো বালু দিবেন, আপনারা বিট বেরোতেছেন কেন? উত্তর সিটি কর্পোরেশনের এমন অনেক রাস্তা রয়েছে যেটি বছর পর বছর কেটে ফেলে রেখেছে উন্নয়নের নামে। যদিও উত্তর সিটি কর্পোরেশন বলছে আগামী এপ্রিল মাসের মধ্যে তারা উত্তর সিটি কর্পোরেশনের সমস্ত রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রাস্তার বর্তমান যে পরিস্থিতি, তাতে কি আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে এই রাস্তার কাজ সম্পন্ন করা সম্ভব? সুমন মাহমুদ, 71, ঢাকা। দর্শক, বিরতির আগে যেমনটি বলছিলাম যে মঙ্গলবার রাতেই দলের সাথে টিম হোটেলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। সকালে ব্রিটিশ হাইকমান্ডের সাথে তিনি সাক্ষাৎও করেছেন। দর্শক, বাংলাদেশ দলের আপডেট জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান সজীব। সজীব, আজ হামজা চৌধুরী ও বাংলাদেশ দলের কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, প্রেস কনফারেন্সের ব্যাপারে কি তথ্য রয়েছে? আর সাথে আরও একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে ফাহমিদুল ইস্যুতে বাফুফের সভাপতি ও ক্রীড়া উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে, এ বিষয়ে কোনো আপডেট রয়েছে কিনা জানাবেন। আপনি যেমনটা বলছিলেন যে আসলে হামজা চৌধুরী আসার পর থেকে কিন্তু বাংলাদেশে একেবারে সবকিছু ফুটবল অঙ্গন কিন্তু জ্বলে উঠেছে। আজকে যদি অ্যাক্টিভিটিসের কথা বলি, হামজা চৌধুরী আসার পর একটু পরে প্রেস কনফারেন্স শুরু হওয়ার কথা, অর্থাৎ 1টার পরে প্রেস কনফারেন্স শুরু হবে। ইতিমধ্যে কিন্তু বাফুফের সভাপতির দাবি দাওয়া থেকে শুরু করে যারা উত্তেজনা কর্মকর্তা রয়েছেন, তারা টিম হোটেলে এসে
যোগ দিয়েছেন এবং অ্যাক্টিভিটিস ফটো সেশন হওয়ার কথা। আমাদের সঙ্গে পুরো টিমের ফটো সেশন হবে হচ্ছে কিছু স্কুলের রয়েছে কিছু ফুটবলে তাদের সঙ্গে একটা ফটো সেশন হবে, এরপর একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা এবং সবশেষে যে বিষয়টা নিয়ে আপনি ফাহমুদুল ইসলামের ইস্যুতে সেই ইস্যু নিয়ে উপদেষ্টা আহমদ শফিকের সঙ্গে আলোচনা সভাপতি আওয়ালের তো দাবিত আওয়াল এসে পৌঁছেছেন। তিনি আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম প্লেয়ারদের সঙ্গে দেখা করেছেন, প্লেয়ারদের সাথে হামজা চৌধুরীর সঙ্গে কথা বলে বসেছেন। আবিরা হামজা চৌধুরী এবং দাবিত আওয়াল ফাঁক পরিবার সেখানে ছিলেন, তারা হয়তো বা আলাদা একটা আসলে যে আলোচনা বলবেন তার আগে কি করা আছে এই বিষয়টা নিয়ে, অর্থাৎ কোনো প্ল্যান আছে কিনা বা ক্লাব তৈরি হয়েছে ফুটবল অঙ্গন। পরে আমরা গতকাল দেখতে পেয়েছি বাফুফের খবরের সামনে কিন্তু অনেকে জড়ো হয়েছে। বাংলাদেশের ফুটবলের এমন কখনো যে একজন ফুটবলার তিনি একজন জাতীয় দলের হয়ে হয়নি কিংবা কোন রকম তার অর্জন যে রয়েছে সেটা কিন্তু নয়, মাত্র 18 বছর বয়স আমি কিন্তু এই 18 বছরের যে তরুণ তাকে ঘিরে কিছু সাধারণ একটা আলাদা রকম ভালোবাসা কাজ করছে। সৌদি আরবের যে ম্যাচটা হয়ে স্থানীয় ক্লাবের সঙ্গে সেখানটায় কিন্তু তিনি হ্যাটট্রিক করেছেন, অর্থাৎ ফাহমিদুলকে নিয়ে কিন্তু সাধারণ একটা আগ্রহ ছিল, তিনি তাকে বেছে নিয়েছেন এবং তিনি সবসময় বলছিলেন যে মাত্র 18 বছর বয়স ভালো একটা পারফরমেন্স করবে, তার উপর কিন্তু অনেকটা আশা করছিল। যেমনটা গতকাল হাবিয়ার কাপেরাই আবার বললেন যে যেভাবে খেলা চায় সেভাবে কিন্তু একরকম কথা বলছে, তবে কারণটা কি সেটা কিন্তু জানা যায়নি। অপেক্ষা করছি সজীব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে হামজা চৌধুরীর আরো তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। সিলেট থেকে রাতে ঢাকা এসেছেন হামজা দেওয়ান চৌধুরী, তারপরই সকালে চলে এলেন ব্রিটিশ হাই কমিশনের বাসভবনে। হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাক্কা 1.5 ঘন্টা। বেরিয়ে জানিয়েছেন ঢাকার প্রথম সকালটা বেশ উপভোগ করেছেন তিনি। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। এই ছবি দেখে কে বলবেন এই মানুষটা বিগত 2 দিন ধরে লাগাতার জার্নি করছেন। নেই কোনো ক্লান্তির ছাপ, নেই কোনো বিরক্তির আভাস, মুখে এক হৃদয় জুড়ানো হাসি। কেনই বা থাকবে না? যে বাংলাদেশকে বুকে ধারণ করেন হামজা, সেই বাংলাদেশেই পা রেখেছেন তিনি। রাতে সিলেট থেকে ঢাকায় আসেন, এরপর আর্লি মর্নিংয়ে চলে আসেন ব্রিটিশ হাই কমিশনের বাসভবনে। হামজার এমন হাস্যোজ্জ্বল চেহারা দেখে একটি লাইনই বলতে ইচ্ছে হয়, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। সকাল 8টার দিকে হামজা ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আসেন। সেখানে প্রায় 1.5 ঘন্টা চলে সাক্ষাৎ। 9:30টার দিকে বেরিয়ে আসেন তিনি। সারাদিন বাফুফের সাথে হামজার বিজি শিডিউল। তবে ঢাকার প্রথম সকালটা বেশ উপভোগ করেছেন হামজা চৌধুরী। জানিয়েছেন মোটেও ক্লান্ত নন, বরং উৎফুল্লই আছেন। তার পরিবারও নাকি দারুণ এনজয় করছেন বাংলাদেশে। খুব ভালো লাগছে, ভালো লাগছে। আমি টায়ার্ড না, আমার ভালো ফিলিংস আছে, সো আমি সবটা ভালো। জি, both excited, really excited to meet everyone and then to train as well. Balasa, আর আমি হচ্ছে swimming was over, so I'm happy. No, we just discussed my journey, what it means for me to come and play for Bangladesh, and we spoke about how well the women's football team is doing, so it was very nice to come. Just to share my experience and just to enjoy it. Yeah, he's very excited. He thinks the team's really ready, so inshallah we'll be able to go to India and play well. Happy, I'm very, very happy. I've said lots of times home away from home, so it's in my heart, so I love it. মুখে একগাল ভালোবাসার হাসি নিয়ে ভক্তদের আবদারও মিটিয়েছেন হামজা। ভক্তদের সেলফি তোলার আবদার পূরণ করেছেন একে একে। ছিল না এক বিন্দু পরিমাণও বিরক্তির ছাপ। একজন রিয়েল জেন্টলম্যান যাকে বলে আর কি। ভক্তদের সাথে সেলফি তুলে হামজা গাড়িতে চড়ে রওনা দেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তার ব্যস্ত কর্মসূচি। সন্ধ্যায় কিংস অ্যারেনায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে প্রথম প্র্যাকটিস সেশন করবেন তিনি। তারপরই ধরবেন ভারতের ফ্লাইট, উদ্দেশ্য ভারত বধ।
ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রির ষষ্ঠ দিন আজ। এবারও শতভাগ টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে। আজ পাওয়া যাচ্ছে 29 মার্চের টিকিট। যাত্রীদের সুবিধার জন্য 2 ভাগে টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল 8টায়, আর পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর 2টা থেকে। এবার প্রতিদিন ঢাকা থেকে 35,315টি টিকিট বিক্রি করা হচ্ছে। তবে ঈদের সময় বিশেষ ট্রেনের সংখ্যা কমিয়ে 5 জোড়া করা হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কমলাপুর স্টেশনের কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার সেই চিত্র চোখে পড়ছে না এবার। ঈদযাত্রায় ঘরমুখী মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে জোড়াতালি দিয়ে প্রস্তুতি নিচ্ছে পূর্বাঞ্চলীয় রেল। ঈদের সময় প্রতিদিন 75 থেকে 80টি ইঞ্জিনের প্রয়োজন হলেও রয়েছে মাত্র 62টি। সংকট কাটাতে ঈদের আগে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার পাশাপাশি চট্টগ্রাম থেকে চাঁদপুর ও ময়মনসিংহগামী 2টি যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। জহিরুল ইসলামের ছবি ও সাইফুল ইসলাম শিল্পীর তথ্যে প্রতিবেদন। চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডে একটি ইঞ্জিন মেরামতের কাজ শেষ না হতেই ত্রুটি সারিয়ে নিতে ঢুকছে আরেকটি ইঞ্জিন। রেলওয়ের ওয়ার্কশপগুলোতে একের পর এক ইঞ্জিন মেরামত করে সচল রাখতে হচ্ছে পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। ইঞ্জিন সংকট থাকায় আসন্ন ঈদযাত্রায় বাড়তি যাত্রী পরিবহন তাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন ঈদের সময় কাভারের জন্য আমাদের যে ডিজেল শপ আছে এবং আমাদের যে ক্যালোকা আছে তারা স্পেশাল কিছু লোকোমোটিভ রিপেয়ার করছে। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যে আমরা 3টা বা 4টা লোকোমোটিভ হয়তোবা আমাদের হাতে পাবো, আমাদের অপারেশনাল যুগ হবে। পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক সময়ে যাত্রী পরিবহনে 70 থেকে 72টি ইঞ্জিনের প্রয়োজন হলেও পাওয়া যায় মাত্র 53টি। কিন্তু ঈদযাত্রায় একাধিক বিশেষ ট্রেনের প্রয়োজন পড়ে, তাই তখন ইঞ্জিনের চাহিদা বেড়ে দাঁড়ায় 80টি। এর মাঝে বেশিরভাগ ইঞ্জিনই কোনো না কোনোভাবে ত্রুটিযুক্ত থাকে। আগের লোকোমোটিভ যেগুলো আছে এগুলো দিয়ে তো আগের ট্রেনগুলো তো সবগুলোই চলতেছে। তাছাড়া এখন যে কয়টা ট্রেন বৃদ্ধি হয়েছে এগুলোর জন্য তো আবার আপনার নতুন কোনো লোকোমোটিভ যেহেতু আসা নাই, ওই লোকোমোটিভগুলো দিয়ে তো আবার নতুন ট্রেনগুলোর কাজ করা হচ্ছে। ইঞ্জিন সংকটের কিছু বিষয় আছে, প্লাস আমাদের গাড়ির কিছু জটিলতা আছে। জটিলতাগুলো সমাধানের মাধ্যমে আমাদের যেহেতু ঈদের সময় যাত্রীদের ভোগান্তির শিকার যেন না হয়। ঈদে ইঞ্জিন সংকট সামাল দিতে চট্টগ্রাম থেকে চাঁদপুর ও ময়মনসিংহগামী রুটে 2টি বিশেষ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে বন্ধ থাকবে মালবাহী ট্রেন চলাচল। ঈদের সময় আপনারা জানেন মেরামত কাজ করে কিছু ইঞ্জিন সরবরাহ পাওয়া যায়, সেখানে 7-8টা ইঞ্জিন পাওয়া যেতে পারে এবং ঈদের আগে এবং পরে একদিন করে মোট 3 দিন ঘুষ ট্রেন বন্ধ থাকে, ওখান থেকেও 2-3টে ইঞ্জিনের সরবরাহ আমরা পাবো। রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী ছাড়াও জ্বালানি তেল, সার ও অন্যান্য জরুরি পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন। এছাড়া স্টেশন ও ডিপোতে ট্রেন শান্টিংয়ের জন্য সবসময় 12 থেকে 13টি ইঞ্জিন প্রস্তুত রাখতে হয়। হাসিবা আলী বর্ণা, 71। মানিকগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন বিপণী বিতানগুলোতে। ক্রেতাদের ভিড়ে মুখর ফুটপাত থেকে শুরু করে আধুনিক বিপণী বিতানগুলো। নকশি প্রতিষ্ঠানগুলো নিজেদের তৈরি বাহারি ডিজাইনের পোশাক রেখেছে। পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। এবার ঈদে মেয়েদের আকর্ষণীয় ও পছন্দের পোশাক পাকিস্তানি ডিজাইনের আফগান সিল্ক, সারারা, ঘারারা। এছাড়াও দেশীয় তৈরি 3 পিস, কামিজ, টপস তো আছেই। আর ছেলেদের পছন্দ শর্ট, পাঞ্জাবি, ফতুয়া, জিন্স প্যান্ট। শিশুদের জন্য রয়েছে নানা বৈচিত্র্যের পোশাক। আর এসব পোশাক দিয়ে সাজানো হয়েছে মানিকগঞ্জের বিপণী বিতানগুলো। পাশাপাশি রয়েছে উদ্যোক্তাদের তৈরি নকশা করা পোশাক। আর শাড়ির দোকানে বেশি বিক্রি হচ্ছে জামদানি, বুটি, কাতান সহ বিভিন্ন ধরনের সিল্ক শাড়ি। এছাড়াও হাতের কাজ করা নকশি শাড়ি কিনছেন অনেকেই। এছাড়া সব পোশাকের সাথে মিলিয়ে কিনছেন জুতা। আর নারীরা ব্যস্ত গয়না ও কসমেটিক্স কিনতে। আমাদের কাছে হচ্ছে আপনার আছে 3 পিস, গাড়া, সারারা প্রতিবারের মতোই। তাছাড়াও পাকিস্তানি ড্রেসের এবার প্রচুর চাহিদা। দাম অনুযায়ী আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে আছে, তো কাস্টমারের কোনো নাই। এর কারণে কাস্টমারও খুব সন্তুষ্টভাবে কেনাকাটা করতেছে। পাকিস্তানি, আঘানুর, সাদাবাহার, তারপর ইন্ডিয়ান আপনার গারারা, সারারা এগুলো চলতেছে বেশি। সিকোয়েন্স আর আমাদের দেশি পণ্য কিছু যাচ্ছে। কাতান পাঞ্জাবিগুলো খুব চাহিদা আছে, সুতির পাঞ্জাবিগুলো
চাহিদা আছে। এবছর বেচাকেনা ভালো হচ্ছে বলছেন দোকানিরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। বাচ্চার জন্য একটা 3 পিস কিনবো, ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনবো, আমি নিজেও একটা পাঞ্জাবি নিব। পাঞ্জাবি 3 পিস এই তো ফ্যামিলির জন্য সবার জন্য কেনাকাটা হবে আর কি। আমার ভালো লাগে হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস পছন্দ হয়েছে, ওইটা হচ্ছে আমি কিনবো এখান থেকে। আমার 2 মেয়ে আছে, ওয়াইফ আছে, মা আছে, এদের সবার জন্য কিছু না কিছু কিনতে তো হবেই। ভাইয়ের জন্য জুতা কিনেছি, তারপর হচ্ছে জামা কিনবো। এদিকে নিজস্ব নকশায় হাতে তৈরি বাহারি পোশাকের সমাহার রয়েছে উদ্যোক্তা হাউসগুলোতে। এসব পোশাকও বেশ বিক্রি হচ্ছে বলে জানালেন উদ্যোক্তারা। যে সিকোয়েন্স কাজগুলো করা, হাতের কাজ করা, এই কাজগুলো আমরা গতবারের মতো এবার আরো নতুনত্ব নিয়ে এসেছি কাজের ধারাবাহিকতাটা। তবে শুধু বিপণী বিতানগুলোতে নয়, নানা বয়সী ক্রেতার ভিড় রয়েছে শহরের ফুটপাতের দোকানগুলোতেও। সাধ্যের মধ্যে পছন্দের পোশাক সহ প্রয়োজনীয় পণ্য কিনছেন ক্রেতারা। মনিরা কাজুরি, ৭১।